সুপারপজিশন থিওরেম করার আগে কোন বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো আমরা দেখে নিই। একের অধিক ইন্ডিপেন্ডেন্ট সোর্স, অর্থাৎ কোনো কিছুর উপর নির্ভর করে না এমন সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স, একের অধিক ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা সেখানে সুপারপজিশন থিওরেম ব্যবহার করতে পারবো। আবার একটা সোর্স অ্যাক্টিভ থাকলে বাকিগুলোর ক্ষেত্রে যদি কারেন্ট সোর্স হয় তাহলে আমরা সেটাকে ওপেন করে দেব। কারেন্ট সোর্সকে ওপেন করব, ওপেন করব এবং ভোল্টেজ সোর্সকে শর্ট করব। তো আমরা একের অধিক যখন সোর্স থাকবে আমরা একটা সোর্সকে অ্যাক্টিভ রাখবো এবং পরে যে আরেকটি সোর্স থাকবে বা একের অধিক সোর্স থাকবে সেটি যদি কারেন্ট সোর্স হয় তাহলে আমরা সেটাকে ওপেন করব এবং যদি ভোল্টেজ সোর্স হয় আমরা সেটাকে শর্ট করে দেব। আর যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, অর্থাৎ কোনো কিছুর উপর নির্ভরশীল বা কোনো কিছু মানের উপর নির্ভরশীল এমন সোর্স থাকে, ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে, থাকলে সেটির কোনো পরিবর্তন হবে না। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সেটির কোনো পরিবর্তন হবে না। আর একটি হচ্ছে, এটি আমরা করব কারেন্ট ডিভিশন রুল অথবা ভোল্টেজ ডিভিশন রুলের মাধ্যমে। তো ভাইয়া আমি বোর্ডে যে 4টি পয়েন্ট লিখে দিয়েছি, এই 4টি পয়েন্ট যদি আমরা মাথায় রাখতে পারি বা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই সুপারপজিশন থিওরেমের মাধ্যমে যে কোনো ম্যাথ সলভ করতে পারবো। তো আমরা এবারে একটা ম্যাথ দেখে আসি। আমাদের ম্যাথে বলছে ফাইন্ড আউট আই বাই ইউজিং
সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেম আমি সংক্ষেপে লিখলাম। আমাদের সার্কিটটি দেওয়া আছে এভাবে। হ্যাঁ, গ্রাউন্ড সংযোগ দেওয়া আছে, এখানেও গ্রাউন্ড সংযোগ দেওয়া আছে, এখানে দেওয়া আছে কারেন্ট সোর্স 8 এম্পিয়ার, এখানেও গ্রাউন্ড দেওয়া আছে, এখানে দেওয়া আছে 12 ওহম 24 ভোল্ট 24 ওহম 56 ওহম। তো আমাদের ম্যাথ হচ্ছে এটা। আমরা যদি সার্কিটটা দেখি ভাইয়া, তাহলে দেখো এখানে যে বিন্দু একটা দেওয়া আছে, এই বিন্দুর মানে কি? এই বিন্দুর মানে হচ্ছে আমরা গ্রাউন্ডের ম্যাথ যখন করেছিলাম তখন কিন্তু দেখেছি এই বিন্দুর মানে হচ্ছে পজিটিভ প্রান্ত, আর এই গ্রাউন্ড মানে কি ভাইয়া? এই গ্রাউন্ড মানে হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে আমরা কি এটাকে এভাবে সংযোগ করে দিতে পারি না ভাইয়া? অবশ্যই পারি। তাহলে আমাদের চিত্রটি হবে এমন, পজিটিভ প্রান্ত সিরিজে আছে, তো আমাদের চিত্রটি এমন হয়ে যাচ্ছে। আমরা যদি এবারে সমাধান করি, আমাদের নিয়ম কি ছিল ভাইয়া? আমাদের নিয়মে আমরা দেখেছি যে আমরা সুপারপজিশন থিওরেম তখনই ব্যবহার করতে পারবো যখন কোনো সার্কিটে দুইটি একের অধিক সোর্স থাকবে। তো এখানে দেখো ভাইয়া, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, তার মানে কি এখানে একের অধিক সোর্স আছে। দ্বিতীয়ত আমাদের ছিল, সোর্সটা আমাদের ইনডিপেন্ডেন্ট সোর্স হতে হবে, অর্থাৎ কোনো কিছুর উপর নির্ভরশীল এমন সোর্স হওয়া যাবে না। তাহলে আমাদের সোর্স কি কোনো কিছুর উপর নির্ভরশীল? অবশ্যই না, কারণ ডিরেক্টলি এখানে এই সোর্সের মান দেওয়া আছে 24 ভোল্ট, এই সোর্সের মান দেওয়া আছে 8 এম্পিয়ার। তৃতীয়ত আমরা কি দেখছিলাম ভাইয়া? আমরা যখন একটি সোর্সকে অ্যাক্টিভ রাখবো, পরবর্তী সোর্সের ক্ষেত্রে পরবর্তী যতগুলো সোর্সে থাকে, একটি থাক বা 10টি থাক, যতগুলো সোর্সে থাক, সেক্ষেত্রে আমরা যদি একটি সোর্সকে অ্যাক্টিভ রেখে বাকি সোর্সগুলো যদি কারেন্ট সোর্স হয় সেটাকে আমরা ওপেন করে দেব, আর যদি ভোল্টেজ সোর্স হয় সেটাকে শর্ট করে দেব। তাহলে আমাদের এই চিত্র থেকে আমাদের হচ্ছে সলিউশন আমরা যদি করি, ফার্স্ট টাইম আমরা 24 ভোল্টকে যদি অ্যাক্টিভ রাখি, লিখি হোয়েন 24 ভোল্ট অ্যাক্টিভ। তো আমাদের 24 ভোল্ট অ্যাক্টিভ থাকলে আমাদের চিত্রটি হবে 24 ভোল্টকে আমরা ঠিক রাখলাম, দেন আমাদের কারেন্ট সোর্স আছে, আমাদের কারেন্ট সোর্স থাকলে সেটি ওপেন হয়ে যাবে, ওপেন। আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারি 56 24 12 24। আমাদের চিত্রটি হবে এমন। তো এখানে যদি আমরা সমাধান করি ভাইয়া, আমাদের আমি কারেন্ট ডিরেকশন দেইনি, কারেন্ট ডিরেকশন বলছে আমাদের এখান থেকে আই এর মান বের করতে হবে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে। তাহলে কি হচ্ছে, আমাদের কারেন্টের মান কিন্তু বের করতে হবে এই জায়গা থেকে। আমরা এটাকে আই বার দিলাম। তো ভাইয়া, আমরা যদি এখানে এই জায়গার আই কারেন্টটা বের করতে পারি, দেখো এই আই কারেন্ট কিন্তু হচ্ছে টোটাল সার্কিটটার কারেন্ট, তাই না? পুরো সার্কিটটার কারেন্ট হচ্ছে আই। তো আই কারেন্ট এখান থেকে এখানে যাবে, গিয়ে এই আই বারে একটা ভাগ হয়ে যাবে, আর আই 24 ওহমের মধ্যে দিয়ে একটা যাবে, তাই তো?
তাহলে আমরা কোনোভাবে যদি আই কারেন্টকে বের করতে পারি, দেন কারেন্ট ডিভিশন রুলের মাধ্যমে আমরা খুব সহজেই আই বারের কারেন্টকে নির্ণয় করতে পারবো, তাই তো? তাহলে আমরা দেখি এখানকার আমাদের মোট কারেন্ট বের করতে গেলে মোট রেজিস্ট্যান্স লাগবে। আই টোটাল কী হবে ভাইয়া? এখানে 56 প্যারালাল 24, এর দুটো সমান্তরাল অবস্থায় আছে না? তাহলে আমরা লিখি 56 প্যারালাল 24, পুরোটার সঙ্গে সিরিজে আছে 12। আমরা যদি ক্যালকুলেটরের মান বসাই, আমাদের মান আসবে 56 ভার্স 24 ইনভার্স লোয়ার ইনভার্স প্লাস 12, 28.8। আমাদের এখানকার মান আসবে 28.8 ওহম। দেন আমরা এই জায়গাটা কারেন্ট পেয়েছি, এই কারেন্টটাই এই দুই প্রান্ত দিয়ে ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে আমরা এখানকার মোট কারেন্টটা বের করি। আই ইকুয়ালস টু ভি বাই আর, 24/28.8, 24 ভাগ আমাদের এখানকার কারেন্ট আসবে 0.84 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা যদি আমাদের 0.84 অ্যাম্পিয়ার হয়, তাহলে আমাদের কারেন্ট ডিভিশন রুলের মাধ্যমে আমরা বের করব আই বার ইকুয়ালস টু মোট কারেন্ট 0.84 ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স 24, সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে আমাদের আই বারের কারেন্ট হবে 0.84 ইন্টু 24/24 প্লাস 56। আমাদের আই বারের কারেন্ট হবে 0.252 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আই বারের কারেন্ট। দেন আমরা যদি এবারে 8 এম্পিয়ার কারেন্টকে অ্যাক্টিভ রাখি ভাইয়া, তাহলে কিন্তু আমাদের এটা ভোল্টেজ 24 ভোল্ট যেটা আছে ওটা শর্ট হয়ে যাবে। আমরা দেখি, when 8 এম্পিয়ার অ্যাক্টিভ, 8 এম্পিয়ার অ্যাক্টিভ। এবারে আমাদের চিত্রটি হবে কেমন ভাইয়া? আমাদের যদি এটা শর্ট হয়ে যায়, তাহলে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না? এখানে 12, এইট এম্পিয়ার, 24, 56, আই ডাবল বার ধরলাম আমরা এটাকে, এখানে আছে 12। আমাদের 8 এম্পিয়ার অ্যাক্টিভ থাকলে আমাদের চিত্রটি হবে এমন। তো দেখো ভাইয়া, এখানে আমাদের এই সার্কিটে মোট কারেন্ট হচ্ছে 8 এম্পিয়ার, তাই না? মোট কারেন্ট ঢুকতেছে 8 এম্পিয়ার। এই 24 ওহম এবং 12 ওহমকে আমরা প্যারালাল করতে পারি না। তোমরা বলতে পারো তিনটাই প্যারালাল অবস্থা আছে। হ্যাঁ, তিনটাই প্যারালাল অবস্থা আছে, কিন্তু আমরা 56 প্যারালাল করব না, কারণ আমাদের মানটা বের করতে হবে 56 ওহমের কারেন্ট, তাই আমরা ওইটাকে কিছু করব না। তো ভাই আমাদের এখানে যদি আমরা কারেন্ট ডিভিশন রুল প্রয়োগ করি, তাহলে আমাদের আই ডাবল বারের মান আসতেছে মোট কারেন্ট 8 ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এই শাখার বিপরীত শাখা কিন্তু এই দুটাই প্যারালাল অবস্থায় আছে, তাই আমরা প্যারালাল করে দেব 12 প্যারালাল 24। তাহলে সবগুলো শাখার যোগফল এখন 24 প্যারালাল 12 প্লাস 56। আমরা যদি ক্যালকুলেটরে বসাই, আমাদের মান আসবে 8 ইন্টু 12 ইনভার্স প্লাস 24 ইনভার্স অর ইনভার্স বাই 12 ইনভার্স প্লাস 24 ইনভার্স অর ইনভার্স প্লাস 56। আমাদের মান আসবে 1।
আমাদের মান আসবে 1 অ্যাম্পিয়ার। তো ভাইয়া দেখো আমাদের দুইটা মান আমরা পেয়েছি, দুইটা মান পেয়েছি না? তাহলে আমরা আয়ের মান কিছু বের করতে যাই, আমরা লিখব আই ইকুয়ালস টু এখন একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে ভাইয়া, দেখো আমাদের প্রশ্নে মান চেয়েছে কোন দিকে? মান চেয়েছে পজিটিভ প্রান্ত থেকে গ্রাউন্ডের দিকে, তাই তো? তো আমাদের প্রশ্নে মান যেটা চাবে, যেই দিকে চাবে, আমাদের এখানকার আমরা যে মান বের করব সেই মানও যদি একই দিকে থাকে তাহলে আমরা সেটা প্লাস চিহ্ন ধরবো, আর যদি বিপরীত থাকে, বিপরীত দিকে কোনো মান বের হয় আমরা সেটাকে নেগেটিভ ধরবো। তাহলে দেখো ভাইয়া আমাদের প্রথম মানটা কি? আমাদের এই প্রথমের মানটা আই বারের মানটাও বের হয়েছে, কিন্তু একই দিকে আমাদের প্রশ্নে যেই দিকে চেয়েছে, তাই আমরা এখানে প্লাস ধরলাম। দ্বিতীয়বারে আই ডাবল বারের মানও আমাদের একই দিকে বের হয়েছে, তাই আমরা ওইটাকে প্লাস ধরবো। এই দুটো যোগ করে দিলে যে মান আসবে আমাদের সেটাই উত্তর হবে। তাহলে 1 প্লাস 0.252 ইকুয়ালস টু 1.252, এটা আমাদের অ্যান্সার। তো আমি যদি আরেকবার বলি তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে দেখো আমাদের প্রশ্নে বলেছে ফাইন্ড আউট আই বাই ইউজিং সুপারপজিশন থিওরেম, তাই তো? তো সুপারপজিশন থিওরেমের ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো? সেগুলো হচ্ছে, যদি সোর্সগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয় তাহলে আমরা সেখানে সুপারপজিশন করতে পারবো, মানে সেই সার্কিটে সুপারপজিশন থিওরেম করতে পারবো। তাহলে আমাদের কি দুটো সোর্সই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। দ্বিতীয়ত মনে রাখতে হবে, যখন একটি সোর্সকে আমরা অ্যাক্টিভ রাখবো, বিপরীত বা পরের সোর্সটি যদি কারেন্ট সোর্স হয় তাহলে আমরা ওপেন করে দেব, আর ভোল্টেজ সোর্স হলে শর্ট করে দেব। তাহলে দেখো ভাইয়া আমাদের এই সার্কিটে প্রথমে আমরা 24 ভোল্টকে অ্যাক্টিভ রেখেছি, দ্বিতীয়ত আমাদের আছে কারেন্ট সোর্স, তাই আমরা কারেন্ট সোর্সকে ওপেন করে দিয়েছি। দিয়ে আমরা এখানে পুরো সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করেছি। মোট কারেন্ট নির্ণয় করার পরই এখানে কারেন্ট ডিভিশন রুলের মাধ্যমে এখানে আই বারের কারেন্টটা বের করে দিয়েছি। দ্বিতীয়ত এই সার্কিটে আমরা 8 এম্পিয়ারকে অ্যাক্টিভ রেখেছি। তো 8 এম্পিয়ারকে অ্যাক্টিভ রাখলে বিপরীত বা পরের সোর্সটি হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স, তাই আমরা সেটাকে শর্ট করে দিয়েছি। শর্ট করে দিলে দেখো এখানে আমরা যদি কারেন্ট ডিভিশন রুল ফেলি তাহলে আমরা এখানকার মান পেয়ে যাচ্ছি। আর আমাদের দুইটি মানে যেহেতু আমাদের প্রশ্নের যেদিকে মান চেয়েছে একই দিকে, তাই আমরা দুইটি মানকেই প্লাস ধরেছি। প্লাস ধরে আমাদের দুইটি মান যোগ উত্তর আসবে, সেটি আমাদের উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।